অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৪২। ঘড়িতে রাত ১২টা। শেয়াল আর ঝিঝি পোকার ডাক কবরস্থানের এই নিশুতি নীরবতায় গা ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে। জয় খাদেমকে খুঁজে পেল না। শরীরের ব্যথাগুলো টনটন করছে। শরীরটা ছোট হয়ে গেছে ক্ষত বেশি এই জীবনে। এমন কোনো স্থান কি বাকি আছে যেখানে ক্ষতর দাগ নেই? হুটহাট ভাবে গায়ের ব্যথার কথা আরমিন জানলে এখন বলতো। নিশ্চয়ই বলতো, কর্ম অনুযায়ী ফল পেয়েছেন। আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয়ই আপনাকে। দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকাল। এখানে না পেলে কোথায় খুঁজবে? মনে মনে ঠিক করল, দেখা হওয়া মাত্র কানসারার উপর কষে একটা ঘুষি মারবে। এখানে এলেও আসলে যে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত সে। কবরস্থানের গেটটা এত রাতেও খোলা। জয় সন্দেহমাফিক এগিয়ে গিয়ে আশানুরূপ দৃশ্যটাই দেখল। অন্তু কবরস্থানের গেইটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেদের কাছে, চাচা, একটাবার আব্বুর কবরের কাছে যেতে দিন, আমি আব্বুর সাথে দুটো কথা বলেই চলে আসব। দোয়া এখানে দাঁড়িয়েই করব। কথা দিচ্ছি। পেছন থেকে অন্তুকে চিনতে এক রত্তিও ভুল হল না জয়ের। দম ছাড়ল এবার। অবুঝের এই আবদারে খাদেম ব্যথিত কণ্ঠে বললেন, মারে, এত করে বলা লাগতো না আমারে। কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাতদের ঢুকতে নেই যে। অন্তু ঝরঝর করে কেঁদে ফেলে। গিয়ে সামনে বসল। অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতস্থ হয়ে উঠছে। সে উঠে দাঁড়িয়ে বলল, চাচা, আজ চলুন নীতি ভাঙি। আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে। ২ মিনিটে ফিরব। খাদেমের নিষেধ শোনার লোক না জয়া। অন্তু লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজাদ সাহেবের কবরের উপর। হু হু করে কেঁদে ওঠে। জয়ের কানে খুব লাগছিল কান্নাটা। কি যে করুন সেই স্বর এই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না। নিয়ম মানে না মায়া, না মানে রীতি। অন্তুকে টেনে উঠানো যাচ্ছিল না। আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তুর উপর জন্মেছিল। হাঁটু মুড়ে সামনে বসে বলল, আরমিন, রাত হয়েছে। কখন এসেছ এখানে? কোথাও গেছিলে তুমি? কোথায় তা এখন জানতে চাইলাম না। এমন একটা পরিস্থিতি, পারছি না টেনে একটা থাপ্পড় লাগাতে। আর কত জ্বালাবে আমায়? ওদিকে কিয়ামত হয়ে যাচ্ছে। চলো আবার আনবো তোমায়। অন্তু হাত ছড়িয়ে নিল। জয় বসে থাকে চুপচাপ। শরীরটা ব্যথা। কি যে দৌড়ঝাঁপ গেছে শরীরটার উপর। দুজন মিলে দোয়া করল কবরের পাশে দাঁড়িয়ে। জাভেদ আমিরের লাশ পাওয়া গেছিল না। জয়ের তা মনে পড়ল। এখানে তার লাশ থাকলে সে কি আসত জিয়ারত করতে? সে তো এসব শেখেইনি অন্তুর মতো। পাপী সে। তার প্রার্থনা রব কবুল করে। রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হল। তাদের পায়তারায় স্পষ্ট, আজ পারলে জয়কেও ছাড়বে না। পিষে রেখে যাবে। হামজার ভয় পাবে না আজ, অর্ডার আছে এমন। জয় মিটমাট করার চেষ্টা করল, পারল না যখন পিস্তল বের করতে হল। তাতেও ভয় পেত না বোধ করি। কিন্তু কিছু ডিল, কিছু স্বার্থ। হুমায়ুন পাটোয়ারির লাশ পচন ধরেছে, তবু তদন্ত ফুরায়নি। হামজাকে বহুবার জিজ্ঞেস করা হল, আপনার বাড়িতে কার এত বড় সাহস? এ বাড়ির পাহারা ও নিরাপত্তা। বাড়িতে থই থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক। জহামুদ চুপ। তাদের কাছে জবাব নেই, তবে ব্যাখ্যা আছে। বিশ্বব্যাংকেও ডাকাতি হয়, অর্থাৎ সেরকম ডাকাতও আছে। হবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা। কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো হয় প্রতিদ্বন্দ্বী। এ আর অবাক হবার কি? প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয়? বাহিনী বিশাল ছিল। কিন্তু অন্তু বলল, উপরে শুধু একজন এসেছিল। নিচের ধস্তাধস্তিও সে শুনেছে। এরপর আর জবাব নেই। জয় কোনো প্রশ্ন করল না। সে তার বুকে যেন মুখস্থ করে রেখেছে। সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা। মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল। তার উপর অন্তু কথা বলছিল না। সে পারমাণবিক বোমার মতো। ওকে প্রশ্ন করতে দিলে ঢাকনা খুলে যাবে। মেয়র নামক ব্যাকআপটা অতটাও শক্ত নয়, সেই ঝাপটাকে ঠেকাতে পারবে না। হামজা সচেতন। হামজার বাপ মরেছে। মা মৃত্যুশয্যায়। অথচ সে নির্লিপ্ত। তার কোনো হুটোপাটা নেই। মানুষ যখন অমানুষিকতার উঁচু পর্যায়ে চলে যায়, দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে।
সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্তুকে জিজ্ঞেস করল, কোথায় গেছিলে? আব্বুর কবরখানা জিয়ারত করতে। জয় শান্ত চোখে তাকাল, আমি আমির। বুঝে চুপ থাকা লোককে তুচ্ছজ্ঞান করতে নেই। আরমিন 27-এ জন্মাইনি আমি। পূর্ণ 10 মাস পেটে থেকে জন্মেছিলাম। আমি কোথায় গেছিলাম সেটা তেমন জরুরি কিছু না। তবু যদি জানতে চান, আমার একটা শর্ত আছে। সুযোগ লুফে নেয়া ভালো। কি শর্ত? আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে? এটা জানতে চাই। গণ্ডির বাইরে মৃত্যু থাকে, আরমিন। তা পার করো না। তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে বাদ দিন। আমি কিছু জিজ্ঞেস করেছি। আমিও তো শর্ত দিলাম। চাবি চাইছি না তো, শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায়। বিশেষ কিছুই নেই ওই ঘরে। তুমি কখনো যাওনি, তাই এত কৌতূহল। যা জিজ্ঞেস করছি জবাব দাও, নয়তো একটানে কণ্ঠনালী ছিঁড়ে আনব। ধৈর্য নেই আমার। অন্তু চুপ। অধৈর্য হয়ে এগিয়ে আসতেই অন্তু চট করে হাতে কাচের লম্বা ভারী পারফিউমের কৌটা তুলে নিল। হতবাক হয়ে যায়। অন্তু বলল, মৃত্যুটা বিষয় না, কিন্তু কারও ক্ষমতার দাপট দেখাটা অন্যায়। ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে জান না নিয়ে ছাড়ব না। জয় বাউচি কেটে অন্তুর বাহুর নিচে হাত গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল। মেয়েরা কাত এই এক জায়গায়। হাত শিথিল হতেই কাচের কৌটা কেড়ে নিয়ে ভেঙে ফেল জয়। বলল, দুঃসাহস কতখানি তোর কলিজায়, আরমিন? একদিন কলজেটা বের করে ওজন করে দেখব। আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুন। কোথায় গেছিলে? চাবি কোথায়? কোথায় গেছিলে? চাবি উচ্চারণ করতে পারে না অন্তু। একটা গাঢ় চুমু খেয়ে বসে জয়। অন্তু কষে দুটো আঘাত করল বুকের উপর। জয় নিরুদ্বেগ। লম্বা সময় পর অন্তুকে ছেড়ে বলল, এর চেয়েও খারাপ কিছু করি, তার আগে প্রশ্নের উত্তর দাও। যে লোকটা এসেছিল, ওর সাথে কি কথা হয়েছে তোমার? আমরা না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে? অনেক কিছু হয়েছে। লোকটার ব্যাপারে বল। খুব দরকার আমার। বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে। বল বল, কি জানিস ওর ব্যাপারে? সাহায্য কেন করেছিস? জয়কে অন্তর্যামী মনে হল। কিছুই জানি না। কথা হয়নি, তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে। এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার? এবার বলুন, চাবি কোথায় রাখা হয়?